আমি রাকেশ আর তোমরা হচ্ছে আমার সঙ্গে টিউটোরিয়াল দিগন্তে। প্রাচীন ভারতে যে সমস্ত রাজবংশগুলোর ইতিহাস নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম সেখানে আমি কানভা ডাইনেস্টি সম্পর্কে বলেছিলাম, আর আজকে আমরা জানবো সাতবাহন রাজবংশ সম্পর্কে। তার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। তা চলো বন্ধুরা, আমরা জেনে নিই সাতবাহন রাজবংশ সম্পর্কে। বন্ধুরা, সাতবাহন রাজবংশ সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের হাতে নেই, ফলে এই রাজবংশ সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না। তবে যে সমস্ত তথ্যগুলো পাওয়া গেছে সেখান থেকে যেটুকুনি জানা গেছে তার উপরেই আমাদেরকে এই রাজবংশ সম্পর্কে আলোচনা করতে হবে। তবে মোটামুটিভাবে এটা জানা গেছে যে এই রাজবংশ প্রায় সেকেন্ড বিসি থেকে থার্ড এডি পর্যন্ত এই যে 300 বছর প্রায় রাজত্ব করেছিল। এবং কোন অংশে রাজত্ব করেছিল? বর্তমানে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় তারা রাজত্ব করেছিল এবং তাদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা প্রৈথান এবং অমরাবতী। প্রতিষ্ঠান, প্রৈথান বা অমরাবতী এটা ছিল তাদের রাজধানী। এই সাতবাহন বংশের রাজারা নিজেদেরকে ব্রাহ্মণ বলতেন এবং তারা মনে করতেন যে তারা হলো আর্য এবং তারা ব্রাহ্মণ ধর্মটাকে খুব বেশিভাবে প্রমোট করেছিলেন। যদিও বা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম এই দুটো ধর্মকেই তারা কিন্তু সম্মান করত, তবে তারা নিজেদেরকে ব্রাহ্মণ বলতেন এবং ব্রাহ্মণদের রীতিনীতি মেনেই তারা চলতেন। এটা মনে করা হয় মগধে যখন শুঙ্গ ডাইনেস্টি রাজত্ব করছে ঠিক সেই সময় ডেকান অঞ্চলে, মানে দক্ষিণ ভারতে অর্থাৎ অন্ধ্রপ্রদেশের এই অংশটায় হচ্ছে সাতবাহন বংশরা হচ্ছে তাদের সাম্রাজ্য বিস্তার শুরু করে। পুরাণে এই বংশকে অন্ধ্র বংশ হিসাবেই পরিচিত দিয়েছে। সাতবাহন বংশের যে সমস্ত তথ্যগুলো আমরা পাই সেই সব তথ্যগুলো আমরা পাই প্রধানত নায়নিকা অর্থাৎ প্রথম সাতকর্ণীর স্ত্রী নায়নিকা বা নাগনিকার নানাঘাট শিলালিপি থেকে, গৌতমী বলশ্রীর লেখা নাসিক প্রশস্তি থেকে এবং খারবিলের হাতিগুম্ফা শিলালিপি থেকে আমরা এই বংশ সম্পর্কে জানতে পারি। এবং এই বংশ যখন রাজত্ব করছিল পশ্চিমের দিকে তখন ইন্দো গ্রিকরা রাজত্ব করছিল। শক, তারপরে পহল্লব, এরা কিন্তু পশ্চিম ভারতের দিকে রাজত্ব করছিল, অর্থাৎ এই সমসাময়িক ছিলেন সাতবাহন রাজবংশ। সাতবাহন রাজবংশের সময় প্রথম ব্রাহ্মণদের ভূমিদান করা শুরু করে এবং এই রাজবংশের রাজারাই প্রথম কিন্তু অর্থাৎ দেশীয় রাজা, ভারতের দেশীয় রাজা হিসাবে এরাই প্রথম যারা তাদের মুদ্রায় রাজার প্রতিকৃতি বানাতে শুরু করে। আমরা জানি যে ইন্দো গ্রিকরা তাদের মুদ্রায় তাদের রাজাদের প্রতিকৃত বানাতো, কিন্তু দেশীয় রাজা হিসাবে সাতবাহনটাই হচ্ছে এই প্রথম বংশ যারা হচ্ছে তাদের প্রতিকৃতি তাদের মুদ্রায় বানিয়েছিল এবং সাতবাহন রাজারাই প্রথম সীসার মুদ্রা চালু করে। সাতবাহন কথার অর্থ সিংহ যার বাহন। বন্ধুরা, এই রাজবংশ কোথায় রাজত্ব করত এবং তাদের রাজধানী কী ছিল আমরা জানলাম এবং সময়টা সম্পর্কেও আমাদের কিছুটা আইডিয়া হলো। এবার জেনে নিই এই রাজাদের সম্পর্কে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুক এবং অনেকেই মনে করেন যে যখন কানভা ডাইনেস্টির শেষ রাজা সুশারমান রাজত্ব করছিল তখন শিমুক তাকে পরাজিত করেছিল এবং মগধে হচ্ছে এই সাতবাহন সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল। শিমুকের পরে যে রাজা আসে তার নাম কানহা বা কৃষ্ণ। এদের সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে এই বংশের থার্ড কিং যিনি অর্থাৎ প্রথম সাতকর্ণী তার সম্পর্কে আমরা জানতে পারি তিনি হচ্ছে এই সাম্রাজ্যটাকে বিস্তার লাভ ঘটিয়েছিলেন, তো এই সাম্রাজ্যটাকে মোটামুটি সবচেয়ে বড় রাজবংশে পরিণত করেছিল সেই সময়। তাহলে প্রথম সাতকর্ণীর যিনি স্ত্রী ছিলেন তার নাম নায়নিকা বা নাগনিকা এবং তার লেখা নানাঘাট শিলালিপি থেকেই তার সম্পর্কে আমরা জানতে পারি এবং আমরা এখান থেকে জানতে পারি যে এই যে সাত বংশের রাজারা তাদেরকে দক্ষিণ পদপাদী হিসাবে অভিহিত করতেন। দক্ষিণ
পথপাদী বা দক্ষিণ পদপাদী হিসাবে তাদেরকে নিজেদেরকে অভিহিত করতেন এবং এই সাতকর্ণী অশ্বমেধ যজ্ঞ আয়োজন ঘটিয়েছিলেন প্রথম সাতকর্ণী। তাহলে এই প্রথম সাতকর্ণীর পরে খুব বেশি উল্লেখযোগ্য রাজা না থাকলেও তবে এই বংশের শ্রেষ্ঠ রাজা অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণী, যিনি এই রাজবংশের 23তম রাজা ছিলেন, তার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পাই। তবে এর মধ্যে আরেকজন রাজা ছিলেন যার নাম হাল বা হালা। তিনি শাসক হিসাবে খুব বেশি দক্ষ ছিলেন না, তবে তার নামটা কিন্তু একজন কবি হিসাবে ছিল, কারণ তার লেখা গাথা সপ্তশতী এই যে কাব্যগ্রন্থটি, এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যিনি হালা বা হাল নামে পরিচিত। এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা অর্থাৎ 23তম রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কথা আমরা জানতে পারি নাসিক প্রশস্তি থেকে। আর এই নাসিক প্রশস্তি লিখেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা গৌতমী বলশ্রী। গৌতমীপুত্র সাতকর্ণীর মৃত্যুর পর অর্থাৎ 19 বছর পর তিনি এই নাসিক প্রশস্তি লিখেছিলেন এবং সেখান থেকে আমরা জানতে পারি যে ইনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা এবং তার সময় এই সাম্রাজ্যটা সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। বলা হয় যে গৌতমীপুত্র সাতকর্ণীর সময় এই রাজবংশ 3টে সমুদ্রকে স্পর্শ করেছিল, অর্থাৎ পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পূর্বে বঙ্গোপসাগর। এই বংশের শেষ যোগ্য রাজা ধরা হয় যজ্ঞশ্রীকে এবং একদম শেষ রাজা অর্থাৎ এই বংশের সবশেষ রাজা ধরা হয় পুলময়ী ফোর্থকে। পুলময়ী ফোর্থ এই বংশের শেষ রাজা। তবে প্রথম পুলময়ী যিনি ছিলেন অর্থাৎ প্রথম পুলময়ী যিনি ছিলেন তার সঙ্গে শক রাজা রুদ্র বর্মনের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল বা একাধিক যুদ্ধ হয়েছিল বলেও কিছুটা আমরা এখান থেকে জানতে পারি। এবং রুদ্র দমনের মেয়ের সাথেও নাকি এ প্রথম পুলময়ীর বিবাহ দেওয়া হয়েছিল, এটাও জানতে পারি আমরা। তবে এই বংশের শেষ রাজা পুলময়ী ফোর্থ। আর সেরকম বেশি কিছু এই রাজবংশ সম্পর্কে জানা যায় না। তবে আমরা আরও রাজবংশগুলোকে নিয়ে আলোচনা করব, তার জন্য থাকতে হবে আমার এই চ্যানেলে আমার সঙ্গে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তবে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।